তো উনি যখন ওনার ওই আর্তনাদ এমন ভাবে গভীর ভাবে আর্তনাদ করছেন, তখন দেবী বর্গভীমা উনি কি করলেন, বেচারা কিছু করার নেই, উনি সত্যটা রাজামশাইকে মানে টোটাল ঘটনাটা ওনাকে শোনালেন। এখানে মায়ের মন্দিরের বাইরে একটা গাছ দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, এই গাছের মধ্যে অনেকে কিছু মনত, এই গাছটার কোনো কি মাহাত্ম্য আছে? মাহাত্ম্য বলতে কি, এখানে যদি কেউ যদি প্রসাদ পেতে চায় তাহলে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে। সেই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে যে তমলুক স্টেশন থেকে আসা যায়, তমলুক স্টেশনে ওখানে হচ্ছে যে আপনার যারা হলদিয়া থেকে আসেন তারা তমলুক স্টেশনে নামতে পারে। আর মন্দির খোলার টাইম বললেন সকাল 7টা। হ্যাঁ, সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। নমস্কার, আমি রাজীব দত্ত। এটা আমাদের হোমস্টে। এটা মা সতীপীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দির, তার থেকে মাত্র 150 মিটার দূরে আমাদের এই হোমস্টে। খুব ছোট্ট জায়গার উপর তৈরি। নমস্কার, বাস ড্রাইভে আপনাদের স্বাগত। আজকে আমরা এসছি পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের বর্গভীমা মন্দির। এই বর্গভীমা মন্দিরের স্থাপনার ঘটনা ও অলৌকিক কাহিনী শুনবো এখানকার সেবায়েত পুষ্পেন্দু চক্রবর্তীর মুখ থেকে। হে মাতো রক্ষমাংৃতং দেহি মে পরমাগতি যৎসমেত পদচ্ছয়ং ব্রহ্মজ্ঞেন काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। পুষ্পেন্দু বাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। এই মা বর্গভীমা মন্দির হ্যাঁ, কত বছর আগে কিভাবে এখানে প্রতিষ্ঠা হয়েছিল? প্রতিষ্ঠা বলতে আমরা যতটুকু মানে আমরা শুনেছি আর কি, আর সঠিকটা কিন্তু আমি কেউ জানি না, ঠিক আছে। আজ থেকে প্রায় 5,500 কি 6,000 আনুমানিক একটা করা হয় যে তখনকার দিনে এই জায়গার নাম ছিল বিভাসক। তো তখনই এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পতিত হয়। তো এটা 51 পীঠের একটা পীঠ, দেবী বর্গভীমা। এখানে ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ তিনি এখানে রাজত্ব করতেন। তো পরবর্তীকালে এই জায়গার নাম হয়, ওনার নামানুসারে নাম হয় তাম্রলিপ্ত বন্দর। এখানে কিন্তু হিরেন সাং ওনারা সবাই এসে কিন্তু ব্যবসা বাণিজ্য করে গেছে তখনকার দিনে আর কি। তো যাই হোক, এবার কালের গতিতে কি হয়েছে না, আমাদের যে তাম্রধ্বজ রাজা আছেন উনি খুব 16 মাস প্রিয়সী ছিলেন। তো ওনার বাড়িতে এক মিছলি মানে ধীবর রমণী আর কি, জেলের মেয়ে, তিনি প্রত্যহ জ্যান্ত 16 মাছ ওনার বাড়িতে পৌঁছাতেন। তো একদিন দেখা গেল কি না, সেই শোল মাছটা পথের মধ্যে যখন উনি যখন যাচ্ছেন শোল মাছটা নিয়ে, তখন দেখা গেল কি মাছটা মারা যায় পথের মধ্যে। তো সেই মরা শোল মাছটা নিয়ে উনি তো খুব চিন্তিত এবং উনি খুব কান্নাকাটি করতে লাগলেন যে মরা শোল মাছটা নিয়ে আমি রাজবাড়িতে যাবো কি করে, কেন রাজামশাই তো আমাকে তো খুব উপকারী করবে। তো উনি যখন ওনার ওই আর্তনাদ এমন ভাবে গভীর ভাবে আর্তনাদ করছেন, তখন দেবী বর্গভীমা ওনাকে কন্যা স্বরূপ ওনাকে দর্শন দেন এবং বলেন যে এই পথের মধ্যে একটা হচ্ছে যে অমৃত কুণ্ডু আছে, যে অমৃত কুণ্ডুর জলে ওই মরা শোল মাছের উপরে যদি ছিটিয়ে দেওয়া যায়, ওই মরা শোল মাছটা কিন্তু জ্যান্ত হয়ে যাবে, আর তুমি তোমার এইভাবে জীবিকাকে নির্বাহ করো। আর এই কথাটা যেন গোপন থাকে, ঠিক আছে। তাহলে মা মায়ের সঙ্গে কথা হলো, সেই কথাটা গোপন রইল। এইবার মাঝখানে কি হয়েছে, ওই পরবর্তীকালে কি হলো, যখন রাজামশাই যখন দেখলেন যে মিছলি এত মাছ কোথায় পাচ্ছে, হ্যাঁ, তখন তার মনে একটা বেশ একটা হলো যে ঠিক আছে আমি একদিন ওকে ডাকবো। তো কি করলেন না, রাজামশাই ওনাকে ওনার রাজপ্রাসাদে ডাকলেন এবং বললেন যে এত শোল মাছ তুমি কোথায় পাচ্ছ। উনি তো বলতে নারাজ, কেন না, ওনাকে মা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কথাটা যেন আমাদের দুজনকার মধ্যে যেন থাকে। তো উনি তো বলতে নারাজ। আর রাজাও কিন্তু নাছাড়বান্দা, কেন না, রাজা হচ্ছে যে মানে সেই আসলটাকে বের করার জন্য চেষ্টা করছেন। ঘটনাটা কি? হ্যাঁ, একদম আসল ঘটনাটাকে, এত মাছ কোথা থেকে পাচ্ছে। রাজাও ছাড়তে না, উনিও বলতে নারাজ। তখন রাজামশাই তখন বললেন যে তোমাকে কিন্তু শুলে দেওয়া হবে, তুমি যদি না সত্যটা বলো, উদ্ঘাটন করো, তাহলে কিন্তু তোমাকে শুলে দেওয়া হবে। তো উনি কি করলেন, বেচারা কিছু করার নেই, উনি সত্যটা রাজামশাইকে মানে টোটাল ঘটনাটা ওনাকে শোনালেন। এবার রাজামশাইকে তো শোনালে তো হবে না, তাকে প্রমাণটা দিতে হবে। সেই প্রমাণ দিতে গিয়ে দেখা গেল কি না,
রাজামশাইকে এবার কি করা হলো না, ওই মরা শোল মাছ নিয়ে রাজামশাই এবং তার সৈন্য সামন্তকে নিয়ে এই সেই জায়গা, মাকে যেখানে দেখছেন আচ্ছা এই সেই জায়গা, এই জায়গাতে উনি হচ্ছে যে সবাইকে নিয়ে আসেন। এবার এসে না রাজামশাই কিন্তু তখন আর সেই কুণ্ডটা কিন্তু আর দেখতে পাই, মা যেখানে বসে আছেন, আচ্ছা মা যেখানে- হ্যাঁ মা যেখানে বসে আছেন ওটাই যে সেই অমৃত কুণ্ড ছিল। ঠিক আছে, এইবার রাজামশাই কি দেখলেন যে তোমার সেই যে রসকুণ্ড সেই কোথা, দেখা গেল কি না একটা ব্রহ্মশিলা, সেই ব্রহ্মশিলাই হচ্ছে যে দেবী গর্ভভীমা। তিনি হচ্ছে যে রাজামশাইয়ের হাত ধরেই আজকে পুজো পাচ্ছেন, পুজো হয়ে আসতেছে আর কি। একদিনের মধ্যে আমরা যেটা শুনেছি স্বয়ং বিশ্বকর্মাই কিন্তু এই মন্দিরটা কিন্তু একদিনে নির্মাণ করেছেন, এক রাত্রের মধ্যে, এক রাতে। এক রাতের মধ্যে। তখনকার যিনি যে রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হুম। তাদের বংশধররা কি এখন আসেন? বংশরা আসেন, ওনারা আসেন, এসে মায়ের যে বিশেষ যে দুর্গাপুজো হয় আচ্ছা সেই দুর্গাপূজার সময় ওনারা সেই যে মায়ের যে অধিবাস হয় হ্যাঁ অধিবাসের সময় ওনারা মন্দিরে মায়ের দর্শনে আসেন, মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেন। আচ্ছা ওনারা আসেন। আচ্ছা আমরা এখানে মায়ের মন্দিরের বাইরে একটা গাছ দেখতে পাই, হ্যাঁ হ্যাঁ, যে গাছের মধ্যে অনেকে কিছু মনত, এই গাছটার কোনো কি মাহাত্ম্য আছে? মাহাত্ম্য বলতে কি, মায়ের মন্দিরে যে সমস্ত ভক্তরা আসেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু তারা কামনা বাসনা নিয়ে আসেন। ঠিক আছে, কেন না তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা তার মধ্যে দেখবেন কারো ব্যবসা বাণিজ্য, রোগ শোক, হ্যাঁ সন্তান সন্ততি বা পড়াশোনা টুনা নিয়ে অনেকে তারা মায়ের কাছে আসেন, যাতে তার সন্তান সন্ততিরা বা যারা যারা আসেন আর কি তারা যেন ঠিক পথে যেন চালনা হয়। তো সেই নিয়ে মায়ের কাছে কামনা করে তারা আসে। এবার মায়ের কাছে আসলে হবে না, তারা কি করে মায়ের কাছে একটা মানত করে। সেই মানতটা কি না, মায়ের কাছে আগে রক্তপুষ্প, রক্তমাল্য, পঞ্চ ফল ফুল মিষ্টান্ন, রক্ত বস্ত্র দিয়ে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিবে। দেওয়ার পর মায়ের কাছে মানত করবে। মানত করে আগেকার দিনে ওই পুকুরে ডুব দেওয়া হতো, কিন্তু এখনকার দিনে কালের গতিতে অনেকে আর পুকুরে আর কেউ তো লাভতে চায় না। তো কি করা হয়, মায়ের কাছে এখানে দোকানে অনেক মঙ্গল ঘট আছে, সেই মঙ্গল ঘরটাতে নামপত্র লিখে সে তার মনের কামনা বাসনা জানিয়ে ওই গাছে বেঁধে দিয়ে যান। তবে এটুকু আমরা আশা করি যে যে সমস্ত ভক্ত যে যেভাবেই কিন্তু মাকে ডাকে সে কিন্তু তার কিন্তু সেইভাবে কিন্তু সে কিন্তু ফল পায়। বাহ। একদম, এটা কিন্তু মানে আমাদের নিজের চোখে দেখা, হ্যাঁ তা নাহলে এত ভক্ত আসার কথা নয়। একদম ঠিক আছে, বিশ্বাস যদি না হয়, তার যদি কাজ যদি সাকসেসফুল যদি না হয়, তাহলে সে মায়ের কাছে কেন আসে? কেন আসবে? ঠিক ঠিক আছে, এবার বিশ্বাসটা কি, আমরা তো কাউকে বলবো না যে আপনি বিশ্বাস করুন, বিশ্বাস কিন্তু কাউকে মানে জোর করে করানো যায় না না, না, একদম না। তাই না? এটা তার নিজস্ব মানে ভাবের ব্যাপার, ভাবের ব্যাপার। তাই না? ঠিক, ঠিক। আমি যদি পড়াশোনা যদি না ঠিক করি তাহলে কিন্তু আমি কিন্তু রেজাল্টটা কিন্তু ঠিক করে তৈরি করতে পারবো না। অতএব যে যেভাবে মাকে ভক্তির কিন্তু ভাব আছে, একদম তাই না, স্টেপ বাই স্টেপ আছে, ঠিক আছে, ঠিক। তাহলে আপনি যেভাবে মাকে ভাববেন আমার ভাবনা হয়তো আপনার থেকে আলাদা হতে পারে, একদম একদম। তাহলে সবাইকার ভাবনা তো একই নয়। তাহলে অতএব যখন চিন্তা ভাবনা যখন আলাদা হচ্ছে, ভক্তি ভাব যখন আলাদা হচ্ছে, তার ফলটাও কিন্তু আলাদা হচ্ছে। থার্ড কোশ্চেন আছে, হ্যাঁ। আমরা এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম হুম। সুভদ্রা, এখানে হ্যাঁ। টেরাকোটার আরো এখানে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ বলরাম সুভদ্রা এনাদেরকে এখানে স্থাপন করার কি কারণ? না কারণ বলতে বলি শোন, এটা কিন্তু আগে ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা এই মানে সামান্য কত বছর খানে কি বছর দিয়ে হবে, আচ্ছা এখানে কিন্তু কোনো লিপিবদ্ধ ছিল না, কোনো ছবি ছিল না। এবার দেখুন প্রত্যেকটা মন্দিরে আমরা যদি যাই হ্যাঁ তার কিন্তু দেখবেন তার বিভিন্ন রকম মানে ছবি, বিভিন্ন যে আমাদের যে দেবদেবীর সেই ছবি। মহাভারতের কাহিনী বলুন বা রামায়ণের কাহিনী বলুন, হ্যাঁ সেগুলো কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। আপনি জগন্নাথ মন্দিরে যেতে পারেন, তারপর আপনার হচ্ছে তামিলনাড়ুতে একটা মন্দির আছে সেখানেও দেখতে পারেন, বহু মূর্তি আছে, লক্ষ লক্ষ মূর্তি। তো সেখানে কি করেছে, যেহেতু মন্দিরটা খালি ছিল সেই নিয়েই আমাদের একটা চিন্তা ভাবনা করে, হ্যাঁ যে মায়ের মন্দিরে যদি কিছু যদি ব্যবস্থা করা হয় তাহলে কি হবে, সেটা একটা দেখতেও ভালো লাগলো, হ্যাঁ মানুষ জানতে পারবো যে কোনটা কি ছবি না ছবি সব জায়গায় সবাই জানতে পারবে। আচ্ছা আমরা আজকে মায়ের ভোগ পেলাম এখানে, হ্যাঁ। ভোগ অতি সুন্দর, অতি আচ্ছা। সুস্বাদু, হুম। তার সাথে একটা রুই মাছও ঝোল হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এই ভোগ প্রসাদটা হুম। কি করে দর্শনার্থীরা আসলে পাবে সেটা যদি আপনি একটু বলেন। দর্শনার্থী বলতে আমাদের যে ব্যবস্থা, আমাদের হচ্ছে যে ভোর 4টাতে মায়ের মঙ্গল আরতি হয়, আচ্ছা হওয়ার পর মায়ের স্নান সেরে মাকে নতুন বস্ত্র পরিয়ে অলংকার দিয়ে মাকে সুসজ্জিত করা হয়, পুষ্পমাল্য টাল্য দিয়ে সুন্দর করে মাকে সুসজ্জিত করা হয়। করার পরেই মায়ের মানে পঞ্চফলমূল মিষ্টান্ন দিয়ে মাকে নিত্য সেবা দেওয়া হয়। নিত্য সেবা দেওয়ার পরেই
আমাদের মন্দির গেটটা কিন্তু খোলা হয় সকাল 7টাতে, সেটা ভক্তদের জন্য। ঠিক আছে, এইবার এখানে যদি কেউ যদি প্রসাদ পেতে চায় তাহলে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে। সেই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে যে 8670345688। এটা হচ্ছে আমাদের মন্দিরের নাম্বার। তো কেউ যদি কোনো ভক্ত যদি প্রসাদ পেতে চান তাহলে আমাদের কি করতে হবে না, আগের দিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে অফিসে কল করবেন। কল করলে আমি আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার বলবেন। এখন বর্তমানে ভোগের রেট আছে 110 টাকা, কিন্তু 1 জানুয়ারি 26 সালের যে 1 জানুয়ারি আসতেছে, তো ওখান থেকে একটা বাড়ার একটা প্রসাদের মূল্য একটু ধার্য করা হয়েছে, একটু বাড়বে আর কি। তো সেটা কতটা হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, আমাদের এখনো কর্ণগোজ হয়। তো কেউ যদি নাম লিখাতে চান তাহলে ওই নাম্বারে নাম করলেন। এবার যদি না ওটা হয়, এবার তখন কি করবেন না, পরের দিন মানে যেদিন আপনারা প্রসাদ পাওয়ার ইচ্ছা আছে, তাহলে সকাল 9টার মধ্যে আপনাকে মন্দিরে পৌঁছে যেতে হবে। 8টা থেকে 9টার মধ্যে। 7টায় তো খুলে যাচ্ছে, কেউ যদি 7টাতে আসতে পারেন খুবই ভালো হয়, না যদি হয় অন্তত 9টার মধ্যে আসার চেষ্টা করবেন। বলে আশা করছি মায়ের দয়াতে প্রসাদ সবাই পাবেন। আচ্ছা, আপনি এখানে বহুত দিন যাবৎ সেবায়ত হিসেবে আছেন। হ্যাঁ, আপনার জানা মায়ের এমন কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুম, ঘটনা যেটা মানে অবিশ্বাস্য নয়, মানে মানুষ হয়তো শুনলে বলবেন না এটা আবার হতে পারে, হুম। এমন ঘটনা আপনার 2-3টে আপনি যদি আমাদের ক্যামেরার সামনে বলেন। আপনি যেমন একটু আগেই বললেন যে বিশ্বাসে লোক এখানে আসে, একদম একদম একদম। নিশ্চয়ই তার কোনো ফল হয় বলেই সে আসে। একদম। তো সেই ঘটনা যদি আপনার মুখে আপনি একটুখানি ক্যামেরা আমাদের দর্শকদের ঘটনা বলতে মানে যেহেতু মানে এগুলো তো ঘটনা ঘটছে, তো কিছু কিছু ঘটনা আছে বলতে নেই, তবু আপনি যেহেতু জানতে চাইছেন সেই ততটুকু বলছি। আমার একদিন ছুটি থাকে, ঠিক আছে, তো আমি মন্দিরে যখন ছিলাম, মন্দিরে থাকাকালীন আর কি শুনে গেছি যে মায়ের মুখমণ্ডলটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমাদের আগে মুখমণ্ডল যেটা ছিল সেটা সময়ের পরিবর্তিতে ওটা চেঞ্জ করা হয়েছে। তো সেই চেঞ্জটা কিন্তু আমি কিন্তু শুনে গেছি বা দেখেও গিয়েছি, কিন্তু মাকে কিন্তু পরিয়ে দেখা হয়নি। ঠিক আছে, শুধু হাতে নিয়ে দেখেছি যে এই মুখমণ্ডলটা মাকে মানে এরকম আছে, মানে এরকমই হবে। হ্যাঁ, এরকমটা হবে। তো এখন আমি বাড়িতে গেছি ওই দিনই রাত্রিতে, আমি কিন্তু স্বপ্ন দেখি, আর ওই মুখমণ্ডলটা চেঞ্জ করে আবার একটা মুখমণ্ডল আছে। ঠিক আছে, সেই মুখমণ্ডলটা নাকি লাগাতেই মা কিন্তু লাগে। আর সেটা কিন্তু আমি কিন্তু বাড়িতে থেকেই কিন্তু আমি জানতে পারছি যে গতকাল রাত্রিতে আমি যেটা আসছিলাম সেটা 2 দিন আগে যে ঘটনাটা ঘটে, আমার হাতে যেটা পড়ছিল, তারপরে চেঞ্জ করে আবার একটা আসছিল। সেইটা হচ্ছে যে যখন মাজারখানে যখন আসে, আর এটা হচ্ছে 3rd নম্বর। ঠিক আছে, সেইটা যখন আসে সেটা হচ্ছে যে সেটিং হয়নি। তখন আমার পরিবর্তে আরো যে 2জন ঠাকুরমশাই ছিলেন, তখন যখন মাকে যখন লাগাতে গেছেন, মায়ের মুখমণ্ডলে কোনো রকম সেটা কিন্তু সেটিং হয়নি। আচ্ছা আচ্ছা, এই সেটিংটা যে হয়নি সেটা কিন্তু আমি কিন্তু বাড়িতে থেকে কিন্তু আমি জানতে পারছি মানে মা এই মায়ের কাছে। হ্যাঁ, আমি মায়ের সাক্ষাতে বলতেছি, এখানে আমার গায়ে কিন্তু কাটা দিচ্ছে। ঠিক আছে, একদম। এবার আমি যখন পরের দিন যখন আসছি, আমার যে মানে যে সমস্ত আমার সঙ্গে যে সমস্ত ঠাকুরমশাই থাকেন, আমি তাদেরকে বলেছিলাম যে কালকে কি কোনো মানে আগের যে একটা মুখমণ্ডল সেটা তো ঠিক আমাদের মনোনীত হয়নি, সেটা হচ্ছে চোখটা ঠিক আমাদের মনোনীত হয়নি। তারপরে যেটা আসছে বলি কালকে কি কোনো ইয়ে আসছিল, মায়ের মুখমণ্ডল আসছিল? বলে হ্যাঁ। আমি সেটা লাগানো যায়নি না? বলে হ্যাঁ, সেটা সেটিং হয়নি। তখন তারা আমাকে বলছে তুমি জানলে কি করে? আমি মায়ের কি আমি জানিনি, তো মাকে কতটা কি দিয়ে ভক্তি দিয়ে ডাকি সেটা আমার তো মানে অজানা। ঠিক আছে, তো যাই হোক, আমি কিন্তু ওটা কিন্তু জানতে পেরেছি যে ওটা তার পরবর্তীকালে কি হয় তাহলে অন্য হ্যাঁ মুখমণ্ডল। হ্যাঁ, যেটা দেখছেন এটা হচ্ছে 3 নম্বর আছে। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে যে একটা ব্যাপার। একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমি বাড়িতে ঘুমিয়ে আছি, এইবার মানে আমাকে 2টো ছেলে 2টো মেয়ে, অধিকারীর ঘরে 2টো মেয়ে আমাকে ডাকতেছে। বলে তখন কিছু আমাদের কিন্তু গর্ভগিরি কিন্তু ভক্তদের মানে এই ছিল, ব্যবস্থা ছিল, যাবার একটা ব্যবস্থা ছিল, গর্ভগিরি, পুষ্পাঞ্জলি, পূজা পুষ্পাঞ্জলি সব কিছুটাই হতো। করোনা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এইবার আমি যেন ঘুম মানে শুনতেছি যে আমাকে কেউ যেন ডাকি, বলে ঠাকুরমশাই উঠে পড়ুন, উঠুন, আর এরকম মাকে মালাটা পরাতে হবে।
বুঝতে পারছেন? আপনি ঘুমে হ্যাঁ হ্যাঁ, দেখছেন। মানে আমি যেন স্বপ্নে দেখতেছি যে কে যেন আমাকে ডাকতেছে, ভাবুন সে উঠে পড়ো আর এরকম মাকে মালা মাকে এই মালাটা নিয়ে এসছি, মাকে মালাটা পরি। ঠিক আছে, আমি সত্যি কথা বলতে আমি কিন্তু ওই দিন কিন্তু বিছান ছেড়ে কিন্তু উঠে পড়েছি, সত্যিটা বলতেছি। আমাকে ছেড়ে যখন বিছান থেকে উঠা হয়নি, এটা কিন্তু আমি বিছান ছেড়ে পুরো উঠে গেছি। হঠাৎ করে আপনি উঠে পড়লেন। হ্যাঁ, আমি কিন্তু উঠে পড়েছি বিছান ছেড়ে। আমি গোটাটায় আমার যে রুমটা আছে সেই রুমে গোটাটা খুঁজতেছি মা কোথা, ঠিক আছে, যেহেতু মালাটা দিয়েছে, সে দুটো মেয়ে কোথা আর মালাটা কোথায়। সেটা এসে আপনি খুঁজছেন? হ্যাঁ, না সেটা সেখানেই বাড়িতে, আচ্ছা, বাড়িতে বাড়িতেই খুঁজতেছি। বাড়িতেই খুঁজছেন। হ্যাঁ, এবার নাইট ল্যাম্প একটা ছিল, তারপর আমি যখন বড় লাইনটা দেখলাম তখন দেখলাম যে আপনার কিছু নেই। তখন আমি ভাবলাম ঠিক আছে মা মনে হয় এই আর কি, বুঝতে পেরেছি। ঠিক আছে। মানে আপনাকে এসে বলছেন যে হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। মালাটা কেন মালাটা পরা, ঠিক আছে, আমাকে ডাক দিয়েছে বলে ঠাকুর স্যার আসুন মালাটা পরে। দুটো মেয়ে আচ্ছা আচ্ছা। একদম দুটো নিয়ে আসছে, এসে আমাকে বলতেছে, ঠিক আছে। এই দুটো মোটামুটি আপনার আমার পাওয়া। আপনার হ্যাঁ, জীবনে হ্যাঁ, ঘটা একদম একদম আর মায়ের এখানে ঘটা। অন্য কিছু ঘটনা কি আপনার আর জানা আছে? আজকেই শুনলাম যে তার নাকি দুতলার কার্নিসে একটা শোল মাছ, ঠিক আছে, কিরকম না কেউ যদি বলে যে বিড়ালে যদি নিয়ে যায় তাহলে বিড়ালে কিন্তু নিয়ে গেলে তার একটা কিন্তু আঘাত লাগে, তাতে করে হ্যাঁ, যদি নিয়ে ছিঁড়ে যায় ফেলবে সে বা কোকিলে বা কাকে যদি নিয়ে যায়, কিন্তু সে একদম অক্ষত, তার গায়ে কোনো রকম ক্ষত নেই, মাছটা কিন্তু মরা, কিন্তু হলেও কি হবে তার গায়ে কোনো রকম একটা আঁচড় কাটেন। মরা বলতে অনেক বড় শুকনা মাছ নয়, হয়তো। কি বলছি কোথাও বুঝতে হ্যাঁ, পারছেন? বুঝেছি। এই হচ্ছে একটা ব্যাপার। সে হঠাৎ করেই আজকে সকালবেলায় আমাদের একজন সেবাইকে বলেছিল ফোন করে যে আমরা তো যেতে পারছি না, আপনি এক কাজ করুন না, আমাদের নামে একটা শোল মাছ পুকুরে অন্তত ছাড়ার ব্যবস্থা করুন। সে বুঝতে ফোন করে পারছেন? বলেছে, হ্যাঁ সেটা আপনারা করেছেন। হ্যাঁ হ্যাঁ। আরেকটা ঘটনা হয়েছে কি না, একজন ভক্ত তিনি হচ্ছে কি হয়েছে না, একটা শোল মাছ একটা ড্রেন থেকে পেয়েছিল, বুঝতে পারছেন, একটা ড্রেন থেকে। এইবার সে যথারীতি সেই ড্রেন থেকে শোল মাছটাকে নিয়েছে হাঁড়িতে রাখছে, হাঁড়িতে রেখে তাতে ঢাকা চাপা দিয়ে তার উপরে মানে ভারী কিছু চাপিয়েছে। সকালবেলা দেখলো কি শোল মাছটা যেখানকার শোল মাছ সেখানে গিয়ে পড়ে আছে ওই ড্রেনেই। ড্রেনে গিয়ে, অথচ সেখান থেকে বেরিয়েও যায়নি আর কোথায় যায়নি, কিন্তু হাঁড়িতে মাছটা নেই, সেই হাঁড়ির মাছটা যথারীতি সেইখানে গিয়ে পড়ে আছে। সহ্য ব্যাপার। বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মায়ের হ্যাঁ। অনেক কৃপার হ্যাঁ, কথা তবে আরেকটা মায়ের- কথা বলি, হ্যাঁ, আমাদের এখানে পহলা বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাসের সংক্রান্তি পর্যন্ত আচ্ছা। আমাদের যেমন 12 মাসে, আমাদের তো সনাতন ধর্মে 12 মাসে 13টা পার্বণ, ঠিক আছে, তো সেই 13টা পার্বণে কিন্তু আমাদের বহু ভক্ত সমাগম হয়ে থাকে, বহু ভক্ত, বহু দূর দূরান্ত, ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু এখানে ভক্ত আসেন, বাংলাদেশ থেকে আসেন, আমেরিকা থেকে আসেন, হ্যাঁ, বহু দূর দূরান্ত থেকে আচ্ছা, ভক্তরা আসেন। এই মন্দির মায়ের প্রতিষ্ঠার দর্শন। বাৎসরিক উৎসব কবে হয়? বাৎসরিক উৎসবই তো সামান্য দিন আগে গেল, যেটা হচ্ছে যে ওটা প্রত্যেক যে আমার প্রত্যেক বছরের ওই যে কাত্যায়নী চতুর্দশী আছে ওটা ডিসেম্বর লাগোয়া পড়ে। আর বাংলা হচ্ছে হয় অঘ্রাণ মাসে, না হলে পৌষ মাসে। এই বর্গভীমা মন্দিরে ধরুন কলকাতা থেকে লোক যদি এখানে আসতে চায়, হ্যাঁ। এখানকার লোকাল লোক তো একদম জানেন, একদম। তারা কোন কোন পথে কিভাবে আসে? কলকাতা থেকে যদি আসেন তাহলে ওনারা হাওড়া থেকে একদম সরাসরি এতে মেছেদাতে নেমে যান। মেছেদা থেকে আমাদের ভিতর লাইনে, লোকাল লাইনে, মানে হলদা মেছেদা যে বাসগুলো যাচ্ছে, ওই বাসে উঠলে আপনি যদি বলেন যে আমরা তমলুক হসপিটাল মোড় যাব, তাহলে তমলুক হসপিটাল মোড়ে নামবেন। ওখান থেকে যে কোনো টোটোকে বলবেন যে আমরা বর্ধমান মন্দির যাবো, এই লাগোয়া মানে হসপিটাল মোড়ে নেবে যে বর্ধমান মন্দির যাব, ওনারাই আপনাকে একদম মন্দিরে সরাসরি পৌঁছে দেবে। আচ্ছা, আর তমলুক স্টেশন থেকে যদি হ্যাঁ, আসেন, তমলুক স্টেশন থেকেও আসা যায়। তমলুক স্টেশনে ওখানে হচ্ছে যে আপনার যারা হলদা থেকে আসেন তারা তমলুক স্টেশনে নামতে পারে, যারা পাঁশকুড়া থেকে আসতেছেন তারা তমলুক স্টেশনে নামতে পারেন। এবার ওনারা কি করবেন না, ওনারা ওখান থেকেও টোটো পাওয়া যায়, ওখান থেকে টোটো বলে দিলেও ওনারা হচ্ছে যে মন্দিরে যথারীতি পৌঁছে দেবেন। হ্যাঁ আর মন্দির খোলার টাইম বললেন সকাল 7টা। হ্যাঁ, সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এবার 2টো থেকে 3টে এই টাইমটাতে মাকে একটু বিশ্রাম দেওয়া হয়, কেন সারাদিন তো প্রচুর ধকল যায়, তো ওই 1টা ঘন্টা মাকে একটু বিশ্রাম দেওয়া হয়। বিশ্রামের পরে আবার 3টে থেকে মায়ের মন্দিরটা খোলা হয়। সেখান থেকে রাত্রি 3টা থেকে শুরু করে একদম রাত্রি 8:30 পর্যন্ত ভক্তদের জন্য একদম মন্দির মায়ের খোলা দর্শন। আর হ্যাঁ, দর্শন পুজোর সব শুধু পুষ্পাঞ্জলিটা বাদ দিয়ে। পুষ্পাঞ্জলি যদি কেউ দিতে চান তাহলে সকাল 7টা থেকে 1টার মধ্যে আসার চেষ্টা করবেন,
হ্যাঁ, আসলে তাহলে আমাদের খুব ভালো হবে। আপনাকে অশেষ অশেষ হ্যাঁ হ্যাঁ, অশেষ নমস্কার, ভালো থাকবেন। আর আমরা মায়ের কাছে একটাই কামনা করি যে ভারতবর্ষ কেন বিশ্বের যে প্রান্তে মানে যে সমস্ত আছে, হ্যাঁ, সর্ব ধর্ম সমন্বয় যে সমস্ত জাতিবর্গ আছেন, আমরা এটাই কামনা করি মায়ের কাছে যে সবাই যেন ভালো থাকেন, সবাই যেন সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বর্গভীমা। মা বর্গভীমা মন্দিরে এসে আপনারা যদি একদিনে রাত্রিবাস করতে চান তাহলে কোথায় থাকবেন? আসুন আমরা জেনে নিই সেই বিষয়ে শ্রী রাজীব দত্ত মহাশয়ের মুখ থেকে। নমস্কার, আমি রাজীব দত্ত। এটা আমাদের হোমস্টে। এটা মা সতীপীঠের এক পীঠ, মা বর্গভীমা মন্দির, তার থেকে মাত্র 150 মিটার দূরে আমাদের এই হোমস্টে। খুব ছোট্ট জায়গার উপর তৈরি, 3টে রুম আছে। চেষ্টা করেছি বাড়ির মতো অ্যাটমসফিয়ার দেওয়ার। এরপর আপনাদের ইচ্ছে, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা মায়ের কাছে আসুন। মায়ের কাছে সতীপীঠের এক পীঠ অন্যতম, সুতরাং আপনারা এখানে রাত্রিবাস করুন, মায়ের কাছে সময় কাটান, আর হোমস্টেতে আসুন, আপনাদের ভালো লাগবে। এই হোমস্টেতে যদি আপনারা আসতে চান, আসতে ইচ্ছুক, তাহলে আপনারা আমার এই ফোন নাম্বারটি রাখুন, 9932482361। আসার আগে আমাকে কল করবেন, করলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবিটা পাঠাতে পারবো আমাদের রুমগুলো কেমন। এবারে আপনি রাজি থাকলে, আমাদের মধ্যে কথাবার্তা এগোলে, তবে আমরা আপনাকে আমাদের রুমটা প্রোভাইড করতে পারবো, যেখান থেকে আপনি মায়ের দর্শন ভালো করতে পারবেন, মাকে নিয়ে ভাবতে পারবেন, সব কিছুই।